আজকে তোমার অধরে হাসির জোয়ার, গ্রীষ্মের জ্বালা বিছানো যে মুখে তুলে খায়, ফুটলো সেখানে ঘন আনন্দ রসমধু। আমার অধরে হাসির জোয়ার তুমি দেখলে? আমি না স্যার, কবি করুণ তীর্থ। সকালটা দেখুন স্যার, কি সুন্দর ঝকঝকে আকাশ। কাল সন্ধ্যে থেকে যা গেল, পূরবে পশ্চিমে মেঘ অগ্নিগর্ভ জলদ নির্ঘোষে, ধ্বনি উঠি সাবধান বাণী, পুঞ্জীভূত অপমান যুগান্ত সঞ্চিত ব্যথা বস্ত্র করুন। রবীন্দ্রনাথ স্যার। পুঞ্জীভূত অপমান আর যুগান্ত সঞ্চিত ব্যথা উপরতলা থেকে হুকসটা টের পাবে। ফিঙ্গারপ্রিন্ট পেয়েছো সব? ইয়েস স্যার, সব ফিঙ্গারপ্রিন্ট রেডি আপনার জন্য। বাহ, লহরী বণিক, কাঞ্চন, স্বর্ণপ্রভা, রজত বণিক। বাহ, কেউ আমাদের ছাপিতে আপত্তি করেনি? না স্যার, সবাই এক কথায় দিয়ে দিয়েছে। আর আপত্তি করলে তো স্যার নিজের উপরেই সন্দেহ করবে। ঠিকই, তবে কি হয় অনেক সময় লোকজন আপত্তি করে। হ্যাঁ, লোকজনের মনে হয় যে পুলিশকে আমাদের ছাপতে হবে না, ফিঙ্গার তাদের রেকর্ডে নাম উঠে যাবে। ওটাকে ছাড়ো। এই বিনাকে? বিনা স্যার ওই নার্স মেয়েটা। আচ্ছা। অনন্ত? অনন্ত ওই বেয়ারাটা স্যার। আচ্ছা। আর তিনটে অজানা প্রিন্ট, বাইরে দরজার হাতলে, মৃতের পাশে টেবিলে, আর এই রিভলভার। রিভলভারটা তো অঞ্জন বন্দ্যোপাধ্যায়, উনি তো রিভলভারটা কুড়িয়ে এনেছিলেন। কি ব্যাপার, তুমি আমার ব্যাপারে খুব একটা খুশি না মনে হচ্ছে? গল্পটা খুব একটা বিশ্বাসযোগ্য নয় স্যার। আচ্ছা, উনি ওখানে কি করছিলেন অত রাতের দিকে? হঠাৎ রাস্তার ধারে গাড়ি ভিড়িয়ে দিয়ে অত দুর্যোগের মধ্যে একটা খুনির বাড়িতে এসে হাজির হলো। তুমি মাইরিয়া না, গাড়ি ভেড়ানোর কথা বলো না। হ্যাঁ, তুমি গতকালের তো এখানে আসার সময় যাবে সর। তুমি অনেকদিন ধরে এই জায়গাটা উনি কেন আমাদের জন্য ঘোরাফেরা করছেন সেটা আমি ভেরিফাই করিয়ে দিচ্ছি। বাবা, দুবাইয়ের বদনার নির্দেশ তো দিয়েছি, সে খবর আগে আসুক। আমার ফিঙ্গারপ্রিন্ট পেয়েছো? না স্যার, সকালে ফিঙ্গারপ্রিন্ট টিম আসার সময় উনি গ্যারেজে গিয়েছিলেন ওই গাড়িটা মেরামতি করার জন্য। আমি স্যার থানায় বলে এসেছি উনি ফিল্ডের প্রিন্টটা নিয়ে নিতে। গুড। তাহলে এখন দেখা আর এই টেবিলে হাতে করে ছাপটা কার? ওটা স্যার নিশ্চয়ই ওই মোহনা তো। হতে পারে, কিন্তু তাহলে সেই সব রিভলভারে নেই। গ্লাভ স্যার? সম্ভব। মোহনাদাকের খবর আজ রাত্রে গুজরাটের কেসে দেওয়া উচিত। ওই মোহনাদকের কেসটা খুব ট্র্যাজিক স্যার, আপনি যাই বলুন। একটা লোক যার 2 মাস আগে স্ত্রী মারা গেছে, চোখের সামনে নিজের বাচ্চা মেয়েটাকে গাড়ি দিয়ে পিষে চলে গেল। মিশে চলে গেলে রজতবাবুর নামে অন্তত অনিচ্ছাকৃত খুনের মামলা উঠত। তোমাকে মনে রাখতে হবে এই ঘটনায় আমি নির্দোষ সাব্যস্ত হয়েছি। এ দেশে আমি আজ দম বন্ধ, মনের মতন কবিতা লেখার অধিকার ওরা করেছে হরণ। বুঝেছি। একটা কথা বলো তো, একটা লোক খুন করতে সে টেবিলে হাত থেকে গল্প করবে কেন? দরজায় দাঁড়িয়ে গুলি করলে তো লেখা চুকে যায়। অন্য কোনো লোক তো হতে পারে স্যার, আমাদের দেখতে হবে কালী ঘরে আর অন্য কোনো লোক এসেছিলেন না। অন্য কেউ আসার কথা তো বলেনি। তুমি একটা কাজ করো, ওই বেয়ারা কি নাম? স্যার আনন্দ মাঝি। ওকে ডেকে আনো, ওর পয়েন্টটা নিয়ে নিতে। ওকে স্যার। স্যার তুমি অনন্ত? আগে হ্যাঁ স্যার। বসো বসো বসো, আরাম স্যার। বসো। তো অনন্ত এবারে কতদিন কাজ করছো? এই যে 3 বছর স্যার। কাজ করে খুশি? আমার বাবু তো শুনে কি মেতে দিল? আমার তো অসুবিধা হতো না? না মানে ওই খুব খুশি যেত স্যার। মাইনে দেয়? মাইনে বা বকশিস। বকশিস? বকশিস কেন? কাজের বাইরে আরো কিছু দিয়ে দিতে হতো নাকি? আর আর মানে আর কিছু মানে স্যার? হ্যাঁ, বলছি তোমার বাবু কি মদ ছাড়া অন্য কিছু খেতেন? মানে ওকে না 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 ওই বাবুস ওই হুইস্কি। আচ্ছা, এই বন্দুকটাকে দেখো। হ্যাঁ, হাতে দিয়ে ভালো হবে না? এটা দিয়ে কি ওনাকে? এটা তোমার বাবু? আমি আমি ঠিক জানি না স্যার। আসলে এ বাড়িতে না অনেকগুলো বন্দুক আছে। ওই বাবু এক একটা দিন এক একটা স্বামী রাত। রোজ রাত্রে বসে বন্দুক রাখা থাকতো? জানি না স্যার, এই জমিদার লোকেদের শখ। হ্যাঁ। আচ্ছা অনন্ত, তোমার বাবুর সঙ্গে তোমার লাস্ট কালকে কখন দেখা হয়? ওই স্যার ওই রোজকারের মতো স্যার, ওই রাত 10টায় আমি ওইখানে একটা বোতল আর গ্লাস রেখে শুতে চলে গেলাম।
তোমার বাবু সারা রাত্রি এই ইজি চেয়ারে শুয়ে কাটিয়ে আসলে বাবুর ঘুম আসতো না, বুঝলেন? ওই আমি ভোরবেলায় এসে বাবুকে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিতাম, তারপরে বেলা অবধি ঘুমোতে। ও রাত্রিবেলা আমার কিছু দরকার হবে? ওই ওই যে স্যার, ওইখানে একটা সুইচ আছে, ওইটা টিপলেই আমার ঘরে আওয়াজ হয়। দুটো লাইন মাথায় চলে এলো তো, তাই স্যার। হ্যাঁ, আরে মশাই আপনি লাইন মারতে যাবেন কেন? আমি কবিতা লাইনের কথা বলছি। বলুন, আমি সার্জেন্ট রতন মালাকার। ও ইয়েস স্যার, টাউন থানা। হ্যাঁ আমি চৌধুরী বলছি। ও আকুলিয়া, ও মারা গেছে কতদিন হলো? আচ্ছা, ও তুমি বর্ণনা পেয়েছো? ভেরি গুড, লিখে নাও লিখে নাও। মাঝারি হাইট, মাঝারি হাইট, হ্যাঁ, চাপদাড়ি, কটা চোখ। আচ্ছা অভিজিৎ, তুমি তো এই কেসটার সময় এখানে ছিলে, তো থ্রেট করেছিল। আচ্ছা তোমার কি মনে হয় যে এই ঘটনায় কি রজতবাবু দোষী ছিলেন? কেসের ফাইন্ডিংস কি সেটা তো আমি নিজেও জানি। বড় বড় অনুরোধে ছেড়ে দেওয়ার অনুরোধ ছিল। তো ঠিক আছে, তুমি এক কাজ করো, কেসের ফাইলগুলো আমাকে পাঠিয়ে দাও, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আমার অফিসে পাঠিয়ে দাও, আমি দেখে নেবো। হ্যাঁ, থ্যাংক ইউ। মোহনদাকে স্ত্রী মারা যাওয়ার পর গুজরাট ফিরে যাওয়ার আগে ও আকুলিয়া গ্রামে আসে নিজের বিধবা পিসির কাছে নিজের মেয়েকে ডেকে নিয়ে। হ্যাঁ। মেয়েটা মারা যাওয়ার পর ভদ্রলোকের অবস্থা পাগলের মতো হয়ে গেছে। বারবার বলতে এর বদলা আমি নেবেন। সেটা ওই মানসিক অবস্থায় অস্বাভাবিক কিছু নয় স্যার। তবে তারপর উনি গুজরাট ফিরে যান, এটা কনফার্ম। হ্যাঁ। ওনার ঠিকানা পাওয়া গেছে সেখানে খোঁজ খবর নেওয়া হচ্ছে। আচ্ছা। আর ইন দ্য মিন টাইম উনি যে পিসির কাছে নিজের মেয়েকে রেখে যেতে এসেছিলেন, সেই ভদ্রমহিলা 2 বছর হলো মারা গেছে। অনন্ত, হ্যাঁ হ্যাঁ স্যার। তুমি তো সেদিন অ্যাক্সিডেন্টের সময় গাড়িতেই ছিলে। আগে স্যার ওই যাওয়ার সময় আমি গাড়ি চালিয়ে নিয়েছি। আর ফেরার সময় কোথায় গেলে? আসলে স্যার ওই কোর্টে উকিল বাবুকে কিছু দলিল দেওয়ার ছিল, তারপরে আমি ওখান থেকে ওই দেশের বাড়ি চলে যাই। আর তোমার ছাড়া উনি গোটা রাস্তাটা গাড়ি চালিয়ে একা ছিলেন, তাই যেটা আমার বিশ্বাস করতে হবে। আগে তাই নিয়ম ছিল স্যার, ওই 2 সপ্তাহে একবার যেতে। তারপর বাবু সন্ধ্যাবেলা করে নিজেই গাড়ি চালিয়ে ফিরতে। সুন্দর তুমি কি করতে তখন একা একা? একা নয় স্যার, ওই নার্স মেয়েটা বিনা, সেও সঙ্গে ফিরছিল। বলছি টাউনের রজতবাবু কোথায় কি করতেন সে খোঁজ খবর আমি এমনি বার করে নিতে পারবো। তার আগে পুলিশকে সত্যি কথা না বলে মিথ্যা কথা বলা। না স্যার, ওই 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 টাউনে একটা ঘটনা ছিল, ওই বাবু আর বিনাকে আমি ওখানে রেখেই চলে আসি। বাহ, অপূর্ব। নগ্ন শরীরের মতো লজ্জাহীন আমি 1 বছর স্বপ্নহীন জেগে 52 তীর্থের মতো তোমারও শরীর ভ্রমণে। সরি স্যার, সুনীল গাঙ্গুলি মীরা স্যার। না স্যার, বাবুর বিনা স্যার। বিনা বিনা, আর সারা সন্ধ্যাবেলা কি নীরার সঙ্গে, সারা সন্ধ্যাবেলা কি বিনার সঙ্গে বিস্কির সঙ্গে থাকতো নাকি? এই এক পেক স্যার। আর ওই বাবু কখনো মাতাল হতো না। আচ্ছা, এক পেক তুমি কোত্থেকে জানলে? ওই বাবা বিনা বলেছিল কোর্টে। সেই মিনার থেকে সৎসাক্ষী আর কেই বা হতে পারে। যাও 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 যাও। যাও যাও যাও। ভালো কথা। আনন্দ, তোমার বাবুর সঙ্গে গতকাল দেখা করতে ঘরে এসেছিল? গতকাল এই না মানে এই আমার ঠিক জানা নেই স্যার। যাও। ঘোরের লোক, চাপ দিলে আরো কথা বেরোবে। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন, আমারও তাই ধারণা। সরি স্যার, সরি বসুন। থ্যাংক ইউ। এখন দেখার কথা অনন্ত গতকাল রাতের ব্যাপারে কি জানে যা আমাদের বললো না। হ্যাঁ স্যার। এই এসব কি লিখেছো? হ্যাঁ, এমনও রাতে তাকে মারা যায়।
অভিসারে ঝিরিঝিরি ব্যভিচারে নগ্ন, গোপনে পুরাতনে প্রতিঘাত করা যায়, এমনও রাতে তাকে মারা যায়। সুনীল গাঙ্গুলি? না স্যার, প্রথমটা স্যার রবীন্দ্রনাথ, পরেরটা স্যার এই অধম রতন মালাকার স্যার। সরি সরি, হ্যাঁ বলুন। মিসেস বনি মানে স্যারের মা, হ্যাঁ, উনি আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলতে চাইছেন। আচ্ছা, ওনাকে ভিতরে এসে বসতে বলুন। আর আপনি একটু বাইরে ওয়েট করবেন, ওনার হয়ে গেলে আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনি আমি ইন্সপেক্টর চৌধুরী, আপাতত এই কেসের চার্জার। ইনি হলেন নমস্কার। সার্জেন্ট মালাকার। আচ্ছা ইন্সপেক্টর, ওই কেসটা নিয়ে একটু এগোতে পারলেন? হ্যাঁ, আপনি বসুন। দেখুন, আমরা তো সবে শুরু করলাম ম্যাম, তবে আমাদের যতদূর চেষ্টা করা সম্ভব আমরা করছি। উনি মানে আমরা এই তল্লাটে ওনার খোঁজ খবর নেওয়া স্টার্ট করেছি। ওর কোনো খবর পাওয়া গেল এই মোহনাকে? উনি গুজরাটে চাকরি করতেন, সেখানে আমরা ঠিকানা পাওয়া গেছে, সেখানে খোঁজ খবর নেওয়া হচ্ছে। অনেকে বলেছিল লোকটা নাকি থ্রেট করেছিল, কিন্তু এতদিন পর কেন? আচ্ছা, আপনার ছেলে এই বছরে কোনো রকম হুমকি চিঠি বা ফোন কিছু পাননি? না 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 পাইনি। পেলে রজত অবশ্যই বলতো। অবশ্য ওর যা স্বভাব, হেসে উড়িয়ে দিয়ে ঠাট্টা মশকরা করতো না। দুর্ঘটনার সময় আপনার ছেলে ওই মোহনাদকে কোনো রকম ক্ষতিপূরণ অফার করেননি? অবশ্যই অবশ্যই রজত অনেক বেশি কম্পেনসেশন দিতে চেয়েছিল। আমার ছেলের স্বভাবে কোনো কার্পণ্য ছিল না ইন্সপেক্টর, ওই লোকটাই নিতে চাইনি। অবশ্য কে তার মেয়ের জীবনের বিনিময়ে হাত পেতে টাকা নেয় বলুন তো? ম্যাডাম, আপনার কি মনে হয় আপনার ছেলে দুর্ঘটনাতে দায়ী ছিলেন? হ্যাঁ, আপনার কি মনে হয়? রজত মদ খেত, অনেকটা বেশিই খেত। সেদিনও খেয়ে ফিরেছিল এক পেগ হুইস্কি। এক পেগ। রজত এক পেগে থামতে জানতো না ইন্সপেক্টর। রোজ রাতে অনন্ত এখানে একটা বোতল রেখে যেত, পরের দিন সকালে সেটা খালি থাকতো। তার মানে আপনার ধারণা আপনার ছেলে এই দুর্ঘটনার জন্য দায়ী ছিলেন? ধারণা ধারণা নয় ইন্সপেক্টর, আমি এ ব্যাপারে নিশ্চিত। কিন্তু কোর্টে উনি নির্দোষ প্রমাণিত হন। সাক্ষ্য দিয়েছিল বিনা। বিনা তার জন্য পুরস্কারও পেয়েছিল নিশ্চয়ই। মানে আপনি বলতে চাইছেন যে ইন্সপেক্টর, আপনি কেন 3 বছরের আগেকার ঘটনার প্রসঙ্গ এখন তুলতে চাইছেন আমি জানি সেটা। আমি বুঝতে পারছি আপনি বুঝতে চাইছেন যে কাল রাতে মোহন আদতে ফিরে এসে আমার ছেলে রজতকে খুন করার পিছনে কোনো জোরালো মোটিভ ছিল কিনা। হ্যাঁ হ্যাঁ ছিল, এবং আমি এ ব্যাপারে নিশ্চিত। কিন্তু কিন্তু এতদিন পর কেন সেটাই তো। বেশ, তাহলে আপনি গতকাল রাতের কথা বলুন। গতকাল রাতে আমার বউ লবণ আমার ঘরে এসেছিল একটা স্যারিডনের জন্য। মাথা যন্ত্রণা করছিল, ঘুম আসছিল না বোধহয়। তো সেই সময় আমরা একটা বন্দুকের গুলির আওয়াজ শুনি। লহরি তো প্রায় ছুটে নেমে আর নিচে চলে এলো, আর আমিও আস্তে আস্তে ঘরে এসে দেখি বিনা, কাঞ্চন সবাই। আর কাঞ্চন সমানে বলে চলেছে দাদাকে একে গুলি করেছে, দাদাকে একে গুলি করেছে। আমিও তারপর দেখি, ও ভগবান! কাঞ্চনবাবু তো আপনার ছোট ছেলে, উনি তো। কাঞ্চন আমার একমাত্র সন্তান, রজত আমার স্বামী প্রথম পক্ষের ছেলে। রজতের বিয়ের পর কাঞ্চন একটু ওই আর কি আমার বৌমা লগ্নি একেবারে নিজের ভাইয়ের মতো স্নেহ করে, আগলে রাখতো। আপনি আমাকে রজতবাবু প্রসঙ্গে কিছু বলুন। রজত আমার নিজের ছেলে নয় বলে
সুলভ আচরণ করিনি ইন্সপেক্টর, এবং সেই জন্যই ওর ওপর ওর কোনো ভুল ত্রুটি আমি আড়াল করার কোনো প্রয়োজনীয়তা দেখি না। আপনারাও ওর ব্যাপারে অনেক কিছু শুনবেন এবং তার অধিকাংশ সত্যি, কিন্তু এতে তো ওরও দোষ না। একদিনের একটা দুর্ঘটনায় একটা দাপুটে লোক হঠাৎ একদিনের মধ্যে পঙ্গু হয়ে গেলে তার চরিত্রের উপর সেই দুর্ঘটনার প্রভাব তো পড়বেই। আর দুর্ঘটনাবশত আমার ছেলের চরিত্রের উপর সেই দুর্ঘটনার প্রভাব অনেক বেশি পড়েছিল। আপনার ছেলের বিবাহিত জীবন কি সুখের ছিল? এই ব্যাপারে আমাকে কিছু বলবেন না, আমি কিছু জানি না। আপনার না না, নমস্কার, আমার যদি কোনো দরকার হয় আমি আপনার সঙ্গে গিয়ে কথা বলবো। হ্যাঁ হ্যালো, গাড়ি চালাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সময় লাগবে, ভালো, ওনাকে থানায় বসিয়ে দাও। আরে হ্যাঁ রে বাবা, বলছি তো আমার এখানে ইন্টারোগেশন আছে, তুমি এখন রাখো। হ্যাঁ, মোহন আদক, নামটা নিশ্চয়ই খুব ভালো করে মনে আছে আপনার? হ্যাঁ আছে। কতটা মদ খেয়ে সেদিন গাড়ি চালাচ্ছিলেন রজত বাবু? আদালতে আমি সে কথা জানিয়ে দিয়েছিলাম ইন্সপেক্টর। রজত বাবু মদের নেশায় গাড়ি চালাচ্ছিলেন না। আচ্ছা, কিন্তু আমরা তো আজকে সেখানে একটা সম্পূর্ণ অন্যরকম গল্প শুনছি। উনি নাকি সেদিন যখন বাড়ি ফেরেন তখন উনি মদের নেশায় চুর। মিসেস বোলিং বলেছেন নিশ্চয়ই। ওনার নিজের স্বামী প্রচন্ড মদ্যপান করতেন বলে মদ বিষয়ে ওনার একটু ছুটমার আছে। আচ্ছা, তার মানে আপনি বলতে চান যে রজত বাবু সেদিনকে সম্পূর্ণ সেন্সে গাড়ি চালাচ্ছিলেন? হাইওয়েতে বাচ্চাটা ছুটতে ছুটতে ওনার গাড়ির সামনে এসে পড়ে। উনি বাঁচানোর অনেক চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি, তাই তো? কোর্টে কথা আমি আগেই জানিয়েছি ইন্সপেক্টর। আজকে কি জানাচ্ছেন? কোর্টে যা বলেছিলাম তাই। গরিব মানুষ বলেই ধনকে নিজের খুশি মতো তার মুখের কথা পাল্টানো যায় না ইন্সপেক্টর। কিন্তু কোর্টে মিথ্যা কথা বলার জন্য গরিব বড় লোক সকলকে করে গারদে পড়ে যায়, এটা জানেন তো? 3 বছর আগের ঘটনায় আমি নতুন করে সাক্ষ্য দিতে বাধ্য নই। বেশ, তাহলে কাল রাতের কথা আসা যাক। আপনার সঙ্গে তো নিজের সম্পর্ক আর খালি মাস মাইনে ছিল না। মানে তো আপনি ভালোভাবেই জানেন ম্যাডাম। এই রেগুলার সার্ভিসের পরে যে উপরি সার্ভিসটা দিচ্ছেন তার জন্য রোজগার পাতি কেমন হবে? কে বলেছে আপনাকে এই সব কথা? লহরি বণিক নিশ্চয়ই। যেই বলে থাকুক ব্যাপারটা তো কাটারি অজানা নয় বলে মনে হচ্ছে আমার। যেই বলে থাকুক আমার কিছু যায় আসে না ইন্সপেক্টর। মাইনে আমাকে রজত বাবু দিতেন, উপরিও। তার মারা যাওয়ায় কারোর যদি ক্ষতি হয়ে থাকে সেটা একমাত্র আমার, ওই লহরি বণিকের নয়। আশা করি এটা বুঝতে পারছেন ইন্সপেক্টর, রজত বাবুকে যে খুন করেছে তার শাস্তি হলে সবচেয়ে খুশি আমি হব। আপনার কি আর কিছু জানার আছে? না জানো, দরকার হলে পরে কথা বলবো। শুনুন, এই বাড়ির চৌহদ্দি ছাড়িয়ে আমাকে না বলে যাবেন না, জানো? পুরো কালকে উঠি হাত বাড়ালেই ফোঁস। তবে এটা ডিফেন্স মেকানিজমও হতে পারে। সন্ধ্যা তার অন্ধকার মন রাত্রিতেও পায় না তেমন, যেমন আমার দেহে পায়। যেমন তোমার দেহে কি পায় জেনে কাজ নেই ভাই। দেখো বাইরে থেকে ওয়েট করছে, নিয়ে আসো পয়েন্টটা নিয়ে যাও। ওকে স্যার। বৌদি তো আমার সাথে তখন পুলিশ তখন খেলতো। আচ্ছা, তোমরা কি সত্যি পুলিশ? আমাকে প্রশ্ন করবে? সে তো বটে, একেবারে খাঁটি পুলিশ। এই যে হ্যাঁ তো, হ্যাঁ বাহ, তাহলে আমিও প্রশ্ন করব। নিশ্চয়ই করবেন। আচ্ছা, তোমরা ওই কোনো ক্লু পেয়েছো? ক্লু ওই যেমন রক্ত মাখা হাতের ছাপ। হাতের ছাপ তো অনেক পেয়েছি, কিন্তু তাই তো রক্ত মাখা নেই কাঞ্চন বাবু। যা,
আপনি বুঝি খুব রক্ত ভালোবাসেন কাঞ্চন বাবু? হ্যাঁ, রক্তের রং কি সুন্দর না। আমি তো কত রং গুলি আমি ওই রকম রং বানাতেই পারি না। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। কাঞ্চনবাবু কি বসুন? হ্যাঁ, বসুন বসুন, বসে কথা বলুন। কাঞ্চনবাবু, আপনার দাদা মারা গেছেন, এটা আপনার দুঃখ হচ্ছে না? দুঃখ কেন? দাদা আপনাকে ভালোবাসতো না? দাদা আমাকে খালি ভয় দেখাতো, বাজে ভয়? কিসের ভয়? দাদা আমার বলতো খালি কি আমায় জেলে পাঠিয়ে দেবে। জেলে? হ্যাঁ, ওই জেলের মতো একটা স্কুল, ওখানে আমাকে দরজা বন্ধ করে ঘরের মধ্যে আটকে রেখে দেবে। সব তো আমাকে আটকে রেখে দেবে, আমাকে বেরোতে দেবে না। আমার তো বেশিক্ষণ ঘরের মধ্যে থাকবে না, আমার দম বন্ধ হয়ে আছে। আমার কেমন যেন আমাকে বৌদি খুব ভালোবাসে। বৌদি আমাকে বাঙালি খেলতে নিয়ে যায়। তারপর এখন তো দাদা মরে গেছে, এখন আমাকে আর কেউ জেলে পাঠাতে পারবে না। না, তা পারে। আসতে পারি ইন্সপেক্টর? হ্যাঁ ম্যাম, আসুন। বৌদি, কাঞ্চন কি কিছু? না না ম্যাম, আপনি চিন্তা করবেন না, আমরা গল্প করছি, আপনি প্লিজ বসুন। আর আমি তো পুলিশকে সব মনে হয়ে বলছি। বাহ, খুব ভালো। আচ্ছা কাঞ্চনবাবু, আপনার দাদা যেদিন অ্যাক্সিডেন্ট করেন সেদিনকার ঘটনা আপনার কিছু মনে আছে? হ্যাঁ, তো দাদা কোর্টে গেল, সামনে ছিল বিনা। দাদা তো ফিরে খুব হাসছিল, বললো একটা হাওয়াতে কম হলো। কাঞ্চন! ম্যাম, আপনি একটু শান্ত হন। ইন্সপেক্টর, ও স্মৃতি কিন্তু খুব... আমি বুঝতে পেরেছি ম্যাম, কিন্তু আপনাকে এই ব্যাপারটাই বুঝতে হবে যে এই ঘটনা সম্পর্কে সব কিছু জানাটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। হতে পারে তার সঙ্গে আপনার হাজবেন্ডের খুনের মোটিভ লুকিয়ে রয়েছে। আই এম সরি ইন্সপেক্টর, আপনি বলুন কি জানতে চান? আচ্ছা, আপনার শাশুড়ি জানিয়েছেন যে আপনার হাজবেন্ড সেদিন যখন বাড়ি ফেরে অত্যধিক মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন। কথাটা কি সত্যি? হতে পারে, যদি সত্যি হয় আমি অবাক হব না। আচ্ছা, আপনি বাচ্চাটির বাবা কি না? মোহনাদ। ওনাকে আপনি দেখেছেন? না, আমি সেদিন কোর্টে যাইনি। কিন্তু হি ওয়াজ ভেরি ভেঞ্জফুল। আর এখন এখানে এসে আমি যা বুঝতে পারছেনই ন্যায় বিচার পাননি। ফলত রাক্ষসের প্রতিশোধ দেওয়ার জন্য ফিরে আসাটা খুব একটা আশ্চর্যের কিছু না। ওইরকম না, রাগ হলে আমিও ওরকম করবো। প্রথমে তো কিচ্ছু বলবো না, তারপরে একদিন রাত্রিরে চুপি এসে ওই বন্দুকটা নিয়ে এরকম করে তাক করে একদম ভিজু করে যাবে। চুপ একদম। রেগে যাচ্ছে না, আমি তো মনে করবো। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। আবার আমি আসছি ফিরিয়া। আপনি সার্জেন্ট মালাকার তো? হ্যাঁ, ইয়েস, বলুন। আমাকে যে কনস্টেবলটি নিয়ে এলেন তিনি বাইরে আপনার অপেক্ষায় দাঁড়িয়ে। নমস্কার ইন্সপেক্টর। নমস্কার। দেখুন ইন্সপেক্টর, সারাদিন হবে থানায় বসে থাকা কিন্তু আমার পক্ষে অসম্ভব। ফিঙ্গারপ্রিন্ট তো আপনাকে দিয়ে দিয়েছি। আর কিছু জানার আছে কিনা জানতেই আপনার এই কনস্টেবলের সাথে চলে এলাম। আচ্ছা। আমার আজকেও দুজন জমিদার। নমস্কার মিসেস পনি। আমি কাল রাতের ঘটনা... নমস্কার, বসুন না। বসুন। ধন্যবাদ। স্যার, এই যে অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের ফিঙ্গারপ্রিন্ট আর ব্যালিস্টিক রিপোর্ট। আচ্ছা, গুড। আচ্ছা মিসেস পনি, আপনার এখন আপনি কেমন বোধ করছেন? মানে ঠিক আছে তো? হ্যাঁ, আগে থেকে ভালো। আপনার হাতের ছাপ দু জায়গায়, বাইরে দরজার হাতলে আর রিভলভারে। আর এই নিচের পাশের টেবিলের হাতের ছাপ আপনার নয়। আর কাল রাতে যখন এ ঘরে কেউ আসেনি নয়, না, তাহলে এই মুহূর্তে এই ছাপ সম্পূর্ণ অজ্ঞাত পরিচয় কোনো মানুষ। মোহনাদ। আচ্ছা বলছি মিসেস পনি, কালকে রাত্রে কারো মানে গলার আওয়াজ বা কিছু শুনতে পেয়েছিলেন? না, আমি আর বিনা তো গুলির আওয়াজ পেয়ে উপর থেকে নামলাম। পল্টুরা মারছে, পল্টুরা মারছে। প্রহরী, কি ব্যাপার? তুমি আমাদের খবর দাও না সকাল। ইন্সপেক্টর চৌধুরী, আপনি কি চার্জে? হ্যাঁ স্যার, আপাতত আমি এই কেসের চার্জ। কি সাংঘাতিক ব্যাপার বলুন তো, রজতের মতো একটা লোককে আপনার... তুমি এদিকে আসো, এখানে আসো, আমি সব বলছি। এই যে দাদা এই চেয়ারটায় পড়েছিল, আর এত রক্ত, আবার কে জানো কাগজ কেটে জানো তো লিখে দিয়ে গেছে সব হিসেব চুকিয়ে দিয়া। আচ্ছা, তুমি একটু শান্ত হয়ে বসো তো কাঞ্চন। কিন্তু কি মজা না, পুরো তো সিনেমার মতো হচ্ছে। আচ্ছা, তুমি একটু শান্ত হয়ে বসো। আপনার সঙ্গে পরিচয় করে দিই, ইনি হচ্ছেন পদ্মনাভ গুপ্ত, আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী, রাজনৈতিক নেতা এবং ভবিষ্যতে আমাদের এমএলএ, এবং রজত বণিকের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। আমি অ্যাকচুয়ালি কাল রাতে ঘটনাচক্রে এখানে ওই আমার গাড়িটা রাস্তার ধারে হঠাৎ করে খারাপ হয়ে যায়, তো সেই সময় ওই বৃষ্টি থেকে বাঁচার জন্য আপনাদের কম্পাউন্ডটা চোখে পড়ায় এখানে ঢুকে পড়ি।
ঠিক সেই সময় একটা লোক আমাকে ধাক্কা মেরে একটা পিস্তল ফেলে রেখে পায়। তারপর তো এসে দেখলাম যে এই অবস্থা। কোন দিকে পালিয়েছে বলতে পারেন? কোনো আইডিয়া নেই মশাই। বৃষ্টির মধ্যে তুমি বলেছিলে না ওই দাদাটাকে গুলি করে দেবে, তবে গুলি করে দিয়েছে। আমি হ্যাঁ, আমার তো মনে পড়ছে না কাঞ্চন। কিন্তু তুমি তো বলেছিলে ওই যে রাত্রিবেলা একদিন খেতে এলে, তখন বললে যে রজত তুমি যা শুরু করেছো কে তোমাকে দুম করে গুলি মেরে দেবে, তুমি তো বললে তো। বাবা, আপনি তো ভবিষ্যৎ নষ্ট কথাই, হ্যাঁ? মানুষের লড়াইয়ের উপর মনে ফেলছে। না না, মানে আসলে ওই রজতের বন্ধু নিয়ে পাঠানোর কথা তো সবাই জানে, তো ওই বিষয় আর কি। আরে সেদিন তো ওই ভাগ চাষিটা কি যেন নাম? সতীশ। হ্যাঁ, সতীশ। আরে কি বলবো মশাই, সতীশের পায়ের কাছে দুম করে গুলি চালিয়ে বসলো। সতীশের সাথে আমার পরে একবার গ্রামে দেখা হয়েছিল, আমাকে বললো দাদা রজত বণিককে আমি ছাড়বো না। তাই এরকম তো অনেকেই রজতের সম্বন্ধে অনেক কিছু বলে থাকে, সেইভাবেই আর কি। সতীশের কাজ কখনোই করতে পারে না। ইন্সপেক্টর, আমি কিন্তু সতীশ বা কারণ নামে আরে না, বলতে না, স্যার, আমি এটা সম্পূর্ণ কথা প্রসঙ্গে। আমি বুঝতে পেরেছি স্যার, এই ঘটনায় সম্পূর্ণ সন্দেহ এখন একজনের উপর। ওরে, আমার খুব খারাপ লাগছে জানো তো। আমি যদি কালকে একবার এখানে আসতে পারতাম। না না, ওই ঝড় বৃষ্টির মধ্যে তুমি কি করে আসবে? না না, আমার এখানে প্রচার ছিল বডি একটা, তারপর ভেবেছিলাম একবার ঘুরে যাই। আমার থেকে আসুন। ও তাই ভাবি আমি কোথায় হারিয়ে ফেললাম। থ্যাংক ইউ। খারাপ লাগছে জানো তো লহরি। আমি কি একটা সিগারেট খেতে পারি? হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ। আপনার লাইটারটা দিন না। হ্যাঁ শিওর। খুব দামি সুন্দর লাইটার কিন্তু। এটা আমার অত্যন্ত পছন্দের। হ্যাঁ, thanks. Thank you. দাদা আমাকে বন্দুক চালাতে দিই, তাই? হ্যাঁ, কি বন্ধু? ওই তো এই যে ওই দেখো লাইফে আমারটা না, আবার ওই এখানে হাততালের কাছে ফুল কাজ করা। এই তুমি বন্দুক চালাতে পারো? না ভাই, আমি খালি ক্যাপ পাঠাতে পারি। আমি তো সেই মেলাতে না ওই বন্দুক দিয়ে পয়সাও ঠিক করে মারতে পারি। বাপরে, ক্র্যাক শট! আচ্ছা, তোমরা কি ওই দাদার বন্দুকগুলো দেখবে? বাহ, উত্তম প্রস্তাব স্যার। মাইট বি ইন্টারেস্টিং। হ্যাঁ, চলো বলুন কাঞ্চন বাবু, আপনি আমাকে দেখে আনবেন? হ্যাঁ, আমি পারবো। চলো, আমি তো সব জানি। চলো, আচ্ছা, 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 হ্যাঁ, সরি রঞ্জন বাবু, আপনি আপনার কাজে বেরিয়ে পড়তে পারেন, তবে এলাকা ছেড়ে যাওয়ার আগে থানায় দুই টাকা খোঁজ দিয়ে দেবেন। থ্যাংক ইউ স্যার। নমস্কার স্যার। আমি দেখি গিয়ে আমার গাড়িটা কত কি হলো। আমি বলেছিলাম লাইটারটা আমার। কাকে বলেছিলে? পুলিশকে? না, ওই অঞ্জন, ওনাকে। মানে ওই লোকটাকে তুমি চেনো নাকি? না, কাল রাতেই তো প্রথম দেখলাম। আরে তাহলে একটা অচেনা লোককে তুমি এসব কথা বলতে গেলে কেন? আমার মাথা কাজ করছিল না পদ্মনাভ। লহরি, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমি তোমার জন্য যা করার করব। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ওই টেবিলে, ওটা কি তোমার? ফিঙ্গারপ্রিন্ট টেবিলে? হ্যাঁ হতে পারে, আমার হতেই পারে। কেন? তাহলে কি হবে? পুলিশ তো ভাবছে মোহন আদৌ, তো ওর পিছনে ধাওয়া করুক না, আমার কি? কিন্তু পুলিশ যদি জানতে পারে তখন? লহরি, আমায় একটু ভাবতে দাও, আমায় একটু চিন্তা করতে দাও। তুমি শান্ত হয়ে বসো। শোনো, আমার ইলেকশন ক্যাম্পেইন কিন্তু আজ থেকেই শুরু হচ্ছে, আমাকে আজকে একটু বেরিয়ে যেতে হবে। তবে আমি আসবো, আমার খোঁজ খবর নিতে আসবো। তুমি একটু শান্ত হয়ে বসো। লহরি, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না, তোমাকে আমি বাঁচাবই। তুমি আমায় বাঁচাবে? সরি। আসলে ওই গাড়ির চাবিটা পেয়ে গিয়েছিলাম। আপনি চললেন না? হ্যাঁ, আমার ইলেকশন ক্যাম্পেইন আজ থেকে শুরু হচ্ছে, তাই আমাকে একটু বেরোতে হবে। আপনারা কি রুলি পার্টি? না, তবে এবার পাওয়ারই ছিল। ও বাবা, দেশপ্রেমিক পার্টি? না, তাহলে তো আপনাকে আটকে রাখা যাবেই না। দেশের ভবিষ্যৎ আপনার অপেক্ষায়। আসুন। তাহলে এই ব্যাপার? কি ব্যাপার? না মানে দেশপ্রেমিক বাবু, তাহলে আপনার তাতে আপনার কি যায় আসে অঞ্জন বাবু?
যায় আসে তো কি। এখন বুঝতে পারছি জানেন যে কাল রাতে অনেক ঘটনাই আমাকে বলেন, যেমন ওই লাইটারের গল্পটা। তা গুলি না চালিয়ে ওনার সঙ্গে সংসার করলে তো পারতেন। এখন তো সম্ভব না, অন্তত ইলেকশনের আগে তো নয়। হ্যাঁ ঠিক 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 ঠিক। ইলেকশনের আগে একটা পঙ্গু লোকের বউ ভাগিয়ে নিয়ে যাওয়াটা পাবলিক মোটেই ভালো চোখে দেখবে না। অবশ্য একবার ইলেকশন শেষ হয়ে গেলে, সন্ধ্যা এসে গেলে তখন এসব ছোটখাটো ঝামেলা করে ম্যাটার করবে না, কি বলে? আপনার কি আর কিছু জানার আছে অঞ্জন বাবু? না তেমন কিছু নয়, একটা ছোট এক্সপেরিমেন্ট ছিল। আপনি ওই বন্দুকটা হাতে নিন, নিন নিন না। হ্যাঁ ওটা নিন। হ্যাঁ এবার কাল রাতে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে গুলিটা করেছিলেন সেটা দাঁড়ান। দাঁড়ান এইখানে। এখানে, ঠিক আছে। এবারে ঠিক যেমন ভাবে গুলিটা করেছিলেন চালিয়ে দিন। আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। খুব পারবেন, কাল রাতেও তো চালিয়েছিলেন। চালান চালান। আমি পারবো না। আরে মশাই, বন্দুকে তো গুলি নেই, টিপুন ট্রিগার টিপুন। না, পারলেন না তো? সেফটি ক্যাচটাও তো খুলতে জানেন না। তার মানে এর আগে আপনি কোনোদিনও বন্দুক চালান? কাল রাতেও না। কাল রাতে গুলিটা আমি করেছিলাম। আপনার স্বামীকে আপনি খুন করেননি মিসেস বণিক। তাহলে আমি কেন মিথ্যে বলতে যাব? কারণ গুলিটা করেছিল পদ্মনাভ গুপ্ত। না না অবশ্যই না। অবশ্যই না। তিনি যে কাল রাতে ঘরে এসেছিলেন তার প্রমাণ তো ওই লাইটার। তারপর আমি এসে পড়ায় আপনি দেখলেন এই সুযোগ, আপনাকে বাঁচানোর জন্য তো ইডিয়েটদের হাজির, তাই না? ছি, কি মূর্খ। কিন্তু আর না, আর না। পদ্মনাভ গুপ্তকে খুনের দায় থেকে বাঁচানো আমার কাজ নয়। আমি চললাম।